শিশুটির জন্মের দিন ব্রাহ্ম দেবেন্দ্রনাথ ঘোষণা করেছিলেন কোনো দেবদেবীর পুজো ছাড়াই শিশুটির নামকরণ হবে। দেবেন্দ্রনাথ একটি পিঁড়ির চারপাশে ছোট ছোট গর্ত করে সেই গর্তে মোমবাতি বসিয়ে দিলেন। তারপর পিঁড়ির মাঝখানে রক্তচন্দনে লিখলেন শিশুটির নাম রবীন্দ্রনাথ, বাংলার সেরা সেরা আইকন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ছিল তৎকালীন সমাজের ধনী সম্ভ্রান্ত পরিবার, কিন্তু তার সত্ত্বেও কোনো ব্রাহ্মণ এই বংশে তার ছেলে মেয়েদের বিবাহ দিতেন না। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরেরও বিয়ে হয়েছিল খোদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছারির কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীর সাথে 9 ডিসেম্বর 1883 সালে। 1913 সালে যখন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, তখনও কেউ কেউ বলেছিলেন নোবেল পুরস্কার পেয়েছে তো কি হয়েছে, ওরা তো পিরালি ব্রাহ্মণ। ঠাকুর বংশকে বারবার শুনতে হয়েছে এই পিরালি বামুনের অপবাদ। কিন্তু কি এই পিরালি বামুন? কেনই বা এই সম্ভ্রান্ত পরিবারের এত অবমাননা দেওয়া হয়েছিল? আসুন জেনে নিই সেই ইতিহাস। ভারতীয় গবেষকদের মতে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের অধিকাংশ সময় বঙ্গদেশে বৌদ্ধদের প্রভাব ছিল অত্যাধিক। ফলে সনাতন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান প্রায় ম্লান হয়ে গিয়েছিল। মহারাজ আদিসুর কনৌজ থেকে 5 জন ব্রাহ্মণ এনেছিলেন। বলা হয় যে এই 5 জন ব্রাহ্মণই হলো বঙ্গদেশের সকল ব্রাহ্মণদের আদি পুরুষ। এই কনৌজ থেকেই বাংলাদেশে এসেছিল এই পরিবারটি। এরা কিন্তু একটি উচ্চবংশীয় ব্রাহ্মণ। এই পরিবারে ভবদত্তের পৌত্র অর্থাৎ নাতি রঘুপতি আচার্য তার পাণ্ডিত্যের কারণে কনকদণ্ডী উপাধি লাভ করেছিলেন। এই কনকদণ্ডীর বংশধর ছিলেন নাগরনাথ ও দক্ষিণানাথ। এই দক্ষিণানাথ ছিলেন অত্যন্ত সৎ ও উচ্চবংশীয় ব্রাহ্মণ। এই সময় বঙ্গদেশের রাজা ছিল রাজা গণেশ। এনার সময় পাণ্ডিত্য ও দক্ষতার কারণে দক্ষিণানাথ রায়চৌধুরী উপাধি লাভ করে এবং তার সঙ্গে অনেক জায়গিরও লাভ করেন। ইনি যশোর পরগনায় বসবাস করতেন। তার নাম অনুসারে সেই গ্রামের নাম হয় দক্ষিণডিহি। নাগরনাথ ছিলেন নিঃসন্তান আর দক্ষিণানাথের ছিল 4 পুত্র, কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। অন্যদিকে রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্ম গ্রহণ করে আর তার নাম হয়ে যায় জালালউদ্দিন। তার মৃত্যুর পর ইলিয়াস বংশের নাসির শাহ সিংহাসন লাভ করে বা দখল করে। খাঁজাহান আলী ছিলেন সুলতানদের খাস লোক। ইনি 15 শতকে সুন্দরবন এলাকায় জায়গিরদার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। খাঁজাহান আলী তার দরবারে অনেক ব্রাহ্মণকে উচ্চ পদে নিযুক্ত করেন। এরকমই একজন ছিলেন গোবিন্দলাল রায়। শোনা যায় কোনো এক বিধবা রমণীর প্রতি আসক্তি এবং তাকে বিয়ে করার জন্য তিনি নিজে ইসলাম ধর্মে দীক্ষিত হন। তার নতুন নামকরণ হয় মোহাম্মদ তাহের আলী। এই মোহাম্মদ তাহের আলী ক্রমে একজন কট্টর মুসলমান হয়ে ওঠেন। এনার সহায়তায় নবাব যশোরে 308টি মসজিদ স্থাপন করেন। মুসলমান সমাজে তিনি পীরের মর্যাদা পান ও পীর আলী নামে প্রসিদ্ধি লাভ করেন। এই পীর আলীর সাথে যশোর জেলার চিঙ্গুটিয়ার জমিদার দক্ষিণানাথের বড় ও মেজ ছেলে যথাক্রমে কামদেব ও জয়দেবের সাথে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। এনারা চাকরিও পেয়ে যান সেই পীর আলীর অধীনে, যদিও সেজ আর ছোট ভাই যথাক্রমে রতিদেব ও সুখদেব এই পীর আলীর দেওয়া চাকরি করেননি। তেনারা আবার দক্ষিণডিহির জমিদারির দেখাশোনার কাজেই নিযুক্ত থাকেন। এইভাবেই বেশ চলছিল। কোনো এক রমজান মাসের বিকেল বেলা, তখন পীর আলী বসে বড় 2 ভাইয়ের সাথে বেশ গল্পগুজব করছেন। এমন সময় কোনো এক কর্মচারী তাকে নিজের বাগানের গন্ধরাজ লেবু উপহার দেন। পীর আলীও সেই ফলের ঘ্রাণ নেন আর প্রশংসা করেন। আর তখনই কামদেব ও জয়দেব বলে ওঠেন, এ কি করলেন আপনি? রোজা রেখে সন্ধ্যের নামাজের আগেই ফলের ঘ্রাণ নিলেন। জানেন তো, আমাদের শাস্ত্রে বলে যে এই ঘ্রাণেই কিন্তু অর্ধেক ভোজন হয়ে যায়। আপনার রোজা তো আজ গেল। পীর আলী এই পরিহাসকে কিন্তু সহজভাবে নিতে পারেননি। তিনি তখনই মনে মনে সিদ্ধান্ত নিলেন এই 2 ভাইয়ের উপর প্রতিশোধ নেবেন। এসেও গেল সেই সুযোগ। তখন রোজার মাস শেষ হয়ে ঈদ উৎসব চলছে। প্রতিবারের মতো হিন্দু মুসলিম রাজকর্মচারীদের রাজ দরবারে নিমন্ত্রণ হয়েছে।
প্রতিবারেই রাজদরবারে হিন্দু আর মুসলিমদের জন্য আলাদা আলাদা রান্নার ব্যবস্থা হতো, কিন্তু এবারে রাজদরবারের পাশেই গোমাংস রান্নার ব্যবস্থা করা হলো। আস্তে আস্তে সমস্ত এলাকায় সেই গন্ধ ছড়িয়ে পড়ছে। ঠিক এই সময় কামদেব ও জয়দেব রাজদরবারে প্রবেশ করলো। ওই গন্ধ নাকে যেতেই তারা পালাবার চেষ্টা করলেন। পীর আলীও ঠিক এই সময়টারই অপেক্ষায় ছিলেন। পীর আলীও বলে উঠলেন, আপনাদের শাস্ত্র মতেই তো ঘ্রাণের মাধ্যমে অর্ধভোজন হয়েই গেছে, এখন আর পালিয়ে লাভ কি? কামদেব আর জয়দেব স্বপ্নেও ভাবতে পারেননি যে তাদের প্রতি এই রকম ভাবে প্রতিশোধ নেবে পীর আলী। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দুই ভাইকে জোর করে গোমাংস খাইয়ে কলমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করা হলো। দুই ভাইয়ের নতুন নামকরণও হলো, কামাল উদ্দিন খাঁ আর জামাল উদ্দিন খাঁ। এদের বংশধররাই মুসলমান সমাজে পীর আলী মুসলমান নামে পরিচিত হয়। কামদেব আর জয়দেব ধর্মান্তরিত হওয়ার পরেও কিছুদিন সুখদেব আর রতিদেবের সাথে একই পরিবারে ছিলেন। এই একসাথে বসবাসের কারণে হিন্দু সমাজ সুখদেব ও রতিদেবকে জাতিচ্যুত করে। সমাজে এরা পীর আলী ব্রাহ্মণ রূপে চিহ্নিত হন। কামদেব ও জয়দেব হিন্দু সমাজচ্যুত হলেও খাঁ জাহান আলীর নেক নজরে পড়ে যায়। যশোরে খাঁ জাহান আলী এদের প্রচুর পরিমাণে জমি দান করেন। দুই ভাই নিজেদের বুদ্ধি ও ক্ষমতা বলে এই জমির পরিমাণ দ্রুত বৃদ্ধি করে এবং মুসলমান সমাজে একটি বিশিষ্ট স্থান অধিকার করে নেন। কামাল উদ্দিন খাঁয়ের ছেলে নাসির উদ্দিন খাঁ ও জামাল উদ্দিন খাঁয়ের ছেলে জালাল উদ্দিন খাঁ উত্তর 24 পরগনার হাকিমপুর গ্রামে বসবাস শুরু করেন। এই পরিবারের পরিচিত নামের মধ্যে প্রথমেই আসে মোহাম্মদ আকরাম খান নাম। তিনি সর্বভারতীয় মুসলিম লীগের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ মুসলিম লীগের সভাপতি ছিলেন। এছাড়াও আব্দুর রাজ্জাক খাঁ প্রথম যুক্ত ফ্রন্টের মন্ত্রীও ছিলেন। এবার আসি এই পরিবারের পীর আলী ব্রাহ্মণ শাখায়। সুখদেব ও রতিদেব নামেই ব্রাহ্মণ থাকলো, কিন্তু তারা সমাজে একঘরে হয়ে গেল। তাদের একমাত্র সুন্দরী বোনের জন্য কোনো সুযোগ্য ব্রাহ্মণ পাত্রও তারা পেলেন না বিবাহ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত সুখদেবের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় নেওয়া মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের সাথে বিয়ে হয় রত্নমালার। মঙ্গলানন্দকে দেখানো হয়েছিল বিশাল জমি জায়গার লোভ। শোনা যায় এই বিয়েতে উপহার হিসাবে প্রায় 250 বিঘা জমি দেওয়া হয়েছিল, কিন্তু এর ফলে মঙ্গলানন্দ নিজেও সমাজচ্যুত হয়েছিলেন। কোনো রকমে বোনের বিয়ে দেওয়ার পর সুখদেব চিন্তিত হয়ে পড়েন নিজের মেয়ের বিয়ে দেওয়া নিয়ে। অবশ্য সেই সুযোগও চলে এলো তার কাছে। যশোরের পিঠাবগের জমিদার বংশের ছেলে জগন্নাথ কুশারি একদিন প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভৈরব নদের উপর দিয়ে বজ্রায় করে যাচ্ছিলেন, কিন্তু ওই সময় তখন প্রচন্ড পরিমাণে জলদস্যুদের উৎপাত ছিল। ফলে তিনি সুখদেবের পিতা দক্ষিণানাথ রায়চৌধুরীর প্রতিষ্ঠা করা কালী মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হন। সুখদেব এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি জগন্নাথকে প্রস্তাব দিলেন তার মেয়েকে বিয়ে করার জন্য। সুখদেবের মেয়ে ছিল ভীষণ সুন্দরী। জগন্নাথ তার রূপে মোহিত হয়ে রাজি হয়ে গেলেন, কিন্তু পীর আলী ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বিয়ে করার জন্য জগন্নাথের বাবা তাকে ত্যায্য পুত্র করলেন। তিনি বাধ্য হলেন ঘর জামাই থাকতে। শ্বশুর সুখদেব তাকে যশোরের নরেন্দ্রপুরের কাছে 12 পাড়ায় অনেকখানি জমি দিয়েছিলেন। এইভাবে জগন্নাথ কুশারি কুলীন ব্রাহ্মণ থেকে হয়ে উঠলেন পীর আলী ব্রাহ্মণ। জগন্নাথ কুশারির ছিল 4 জন পুত্র। জগন্নাথের চতুর্থ বংশধর পঞ্চানন উত্তরপাড়া থেকে পাকাপাকিভাবে চলে এসেছিলেন কলকাতায়। তখন পর্তুগিজ, ওলন্দাজ প্রভৃতি বণিকদের আসার কারণে কলকাতার রমরমা অবস্থা। পঞ্চানন কুশারি আদি গঙ্গার ধারে গোবিন্দপুরে এসে থিত হলেন। সেখানে তখন জেলে কৈবর্তদের বাস। এখানে এসে পঞ্চানন যথেষ্ট পরিমাণে দান ধ্যান এবং মন্দির প্রতিষ্ঠা করলেন। ফলে সেখানকার মানুষজনের এই ব্রাহ্মণ পরিবারের প্রতি বেশ ভালো ভক্তি শ্রদ্ধা বাড়তে থাকলো এবং আস্তে আস্তে পঞ্চানন কুশারি হয়ে উঠলেন পঞ্চানন ঠাকুর। সাহেবদের মুখে এই ঠাকুরই হয়ে ওঠেন ট্যাগর। পঞ্চানন ঠাকুরের হাতে টাকা পয়সা আসতেই আজ যেখানে ফোর্ট উইলিয়াম সেখানে জমি কিনলেন এবং সেখানে একটি গোলপাতার ঘর বানালেন। এটি হলো কলকাতার প্রথম ঠাকুর বাড়ি।
পঞ্চানন ঠাকুরের বড় ছেলের নাম ছিল জয়রাম। ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক হয়ে উঠলেন এবং বাড়ি বানালেন ধনচায়, যেটা এখন কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। এরপর সিরাজের কলকাতা আক্রমণের সময় ঠাকুর পরিবারের অনেক সম্পত্তি নষ্ট হয়েছিল। পরে মির্জাফর কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেশ মোটা রকমের ক্ষতিপূরণ দেয়। সেখান থেকে জয়রামের মেজ ছেলে নীলমণি পান ৬,০০০ টাকা এবং পরবর্তীকালে এনারা পাথুরিয়া ঘাটায় জমি কেনেন ও সেখানেই বাস করতে থাকেন। এরপর বেশ কিছুদিন পরে মেজ ছেলে নীলমণির সাথে ছোট ভাই দর্পনারায়ণের সম্পত্তি নিয়ে বিবাদ বাধে। নীলমণি বিরক্তিতে সবকিছু ছেড়ে শুধুমাত্র লক্ষ্মী জনার্দন শালগ্রাম শিলা আর নগদ কিছু টাকা নিয়ে পাথুরিয়া ঘাটার বাড়ি ছেড়ে বেরিয়ে যান। পরে জোড়াবাগান অঞ্চলে ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠ নীলমণিকে বর্তমান জোড়াসাঁকো অঞ্চলে ১.৫ বিঘা জমি বাড়ি করার জন্য দিতে চান, কিন্তু উনি সেটি নিতে রাজি হননি। ফলে বৈষ্ণবচরণ শেঠ তাদের শালগ্রাম শিলা লক্ষ্মী জনার্দনের নামে এই জমি লিখে দিয়েছিলেন। ফলে তৎকালীন মেছুয়া বাজার বা বর্তমানে জোড়াসাঁকোয় গড়ে উঠেছিল বাঙালি ঐতিহ্যের অন্যতম সেরা চিহ্ন তথা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সালটা ছিল ইংরাজি ১৭৮৪-৮৫ সাল। নীলমণির বড় ছেলে রামলোচন ও মেজ ছেলে রামমণির বিয়ে হয়েছিল আদি পিরালি বংশের রমাকান্ত রায়চৌধুরীর ২ মেয়ে অলকা আর মেনকার সাথে। কিন্তু মেনকা ৫ বছরের ছেলে রাধানাথ ও ১ বছরের ছেলে দ্বারকানাথকে রেখে মারা যান। শিশু দ্বারকানাথকে দত্তক নেয় মাসিকাম জেঠিমা অলকা। এই দ্বারকানাথই পরবর্তীকালে নানা রকম ব্যবসা বাণিজ্য ও অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষা, সাহিত্য ইত্যাদিতেও অনেক খ্যাতি অর্জন করেছিলেন। তার ৩ ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথের ছিল মোট ১৫ জন ছেলে মেয়ে। দেবেন্দ্রনাথ ঠাকুরের ১৪ নং সন্তান তথা অষ্টম পুত্র জন্মেছিলেন ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, ইংরাজি ৭ই মে ১৮৬১ সাল। শিশুটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার সেরা আইকন। এইভাবে পিরালি ব্রাহ্মণ থেকে আস্তে আস্তে গড়ে উঠল আজকের ঠাকুর পরিবার। কিন্তু কোথাও যেন রয়ে গেল পিরালি নামের ছায়া, যা স্বয়ং রবীন্দ্রনাথকেও বহুবার সইতে হয়েছে। বন্ধুরা, এই ছিল ঠাকুর পরিবার ও পিরালি নামের ইতিহাস।